হ্যালো বন্ধুরা, গঙ্গা দেবের আজকের পর্ব আপনারা দেখতে পাবেন। গঙ্গা বুড়ো বাবার মন্দিরে গিয়ে নিজের আসল মা বাবাকে খুঁজে পেয়ে সে কান্নায় ভেঙে পড়লো। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে আজকের পর্ব। বিস্তারিত ঘটনা জানতে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। শুরু থেকে শেষ অবধি দেখুন, তাহলে সমস্ত ঘটনা জানতে পারবেন ও বুঝতে পারবেন। মেঘনাথ গঙ্গাকে বিপদে ফেলতে চায়, তার জন্য তাকে পাঠিয়েছে একা গুন্ডাদের আস্তানায়। সেখানে সে বলেছে অনেকগুলো মাদক দ্রব্য আছে, সেগুলো সিল করতে হবে। তখন গঙ্গা সেটা বিশেষ করে সেখানে চলে যায়। যাওয়ার পর সেখানে কোনো গুন্ডাদের সে দেখতে পায় না, কিন্তু তারা সকলে একত্রিত হয়ে গঙ্গার উপরে হামলা চালায়। গঙ্গা কোনো কিছু বুঝতে পারার আগে তাকে তারা মেরে অজ্ঞান করে তার উপরে হামলা চালায় এবং তাকে মাথায় বাড়ি দিয়ে অজ্ঞান করে ড্রামে ভরে মাছ নদীতে ফেলে দিতে চেয়েছিল। কিন্তু কিভাবে যেন অর্জুন সেই খবরটা পেয়ে যায়। সেখানে সে পৌঁছে যায় এবং গঙ্গাকে নিজে উদ্ধার করে সেই পানির ড্রাম থেকে, এবং সেই ড্রাম থেকে তাকে বের করে গুন্ডাদের মেরে। গঙ্গা আর অর্জুন একত্রিত হয়ে যখন তাদের মারতে গেল, তখন সে বলল যে আমি গঙ্গা, আমাকে গঙ্গা ডুবিয়ে মারার চিন্তা ভাবনা করে লাভ নেই, আমি পানির নিচে শ্বাস নিয়ে থাকতে পারি। এইসব বুদ্ধি বাদ দিয়ে তোদের এখন দিন শেষ, তোদের এখন জম চলে এসেছে। এই বলে অর্জুন আর গঙ্গা দুজনে মিলে তাদের বেদম পিটাতে শুরু করলো। মারতে মারতে অর্জুনের টিমরাও সেখানে চলে এসেছে। এসে তারা সকলকে একত্রিত করে ধরলো। অর্জুন তাদের শিকল দিয়ে মারলো এবং আগুনের গোলা শিকলে বেঁধে সেইটা দিয়ে তাদের মারলো। গঙ্গা তাদের নৌকার পাল দিয়ে মারলো, মারে তাদেরকে একদম কাবু করে ফেললো। তখন তাদের টিমের লোকরা এসে তাদেরকে ধরলো এবং ধরে নিয়ে যেতে গেল থানায়। তখন গঙ্গা বলল, স্যার পিছনে আরেকটা ঘর আছে, গুদাম ঘর, সেখানে অনেকগুলা বক্স আছে। আমি দেখিনি বক্সে কি আছে, কিন্তু সেগুলো আমি দেখেছি, মনে হয় সেখানে নেশার দ্রব্য পাওয়া যাবে। তখন বলল যে তুমি চুপ করে একটু দাঁড়াও, তোমার পুরো শরীর ভিজে গেছে, দেখছি আমরা বাকিটা। তখন গঙ্গা আর অর্জুন সেখানে দাঁড়িয়ে থাকে। তারা সকলে গিয়ে সেই মালগুলোকে সিজ করে নিয়ে আসে এবং সকল গুন্ডাদের বেদমে মেরে গাড়িতে তুলে নিয়ে যায় মেঘনাথের থানায়, মানে মেটেগঙ্গা থানাতে। মেটেগঙ্গা থানাতে যখন তাদের নিয়ে গেল, মেঘনাথ তো দেখে অবাক হয়ে গেল যে তার প্ল্যান সব বেঁচে গেছে। সেখানে অর্জুনও পৌঁছে গেছে, গঙ্গার সাথে সাথে অর্জুন। এখন সে কিভাবে সব সামাল দেবে সেটা বুঝতে পারছে না। তখন অর্জুন বলল যে একটা লেডি কনস্টেবলকে একা এতগুলো লোকের সামনে পাঠিয়ে দিলি, যদি কোনো করবে করে কোনো কিছু হয়ে যায় তখন কি তুই দায়ভার নিতি নাকি? তখন বললো আমি বলেছিলাম তো ওকে কেউ যাবে না, ওর যাওয়ার দরকার। তখন ও বললো যে ও মেটেগঙ্গাকে নেশা দ্রব্য থেকে দূরে রাখবে, তার জন্য সে একাই চলে গেল। তখন অর্জুন বলল যে তোর অফিসে কার কোথায় ডিউটি আছে এটার একটা লিস্ট আমার লাগবে, সেটা আমাকে কালকে সকালের মধ্যে ডেস্কে পাঠিয়ে দিবে, আমি সেখানে বসে দেখবো। মেঘনাথ তো পুরো থতমত খেয়ে গেল। তখন বললো ওদেরকে অ্যারেস্ট কর এবং এনে সব মাল জব্দ করে এনেছি। গঙ্গা আর অর্জুন মিলে থানাতে তাদেরকে ফেলে দিল মেঘনাথের সামনে। মেঘনাথ তো থ হয়ে গেল, এখন সে কি করবে, কোনো রাস্তা নেই, কোনো দিকেই সে পালাতে পারবে না। এইসব কিছু ভাবছিল, কিন্তু কোনো উপায় তো নাই, এখান থেকে সে লড়তেও পারবে না। তার জন্য সে চুপচাপ ওখানে দাঁড়িয়ে থাকে। তখন বললো ওদেরকে অ্যারেস্ট করো। তখন তার সবাই বললো স্যার ওকে কি অ্যারেস্ট করবো? তখন বললো হ্যাঁ করো। তখন অর্জুন বললো আমি এসিপি অর্জুন চ্যাটার্জি, আমি বলেছি আমি তোমাদের বস, তারপরেও তোমরা দ্বিধা ও সংকোচ করছো। তখন অর্জুন মেঘনাথের ইশারায় অর্জুনের কথা মতো অ্যাসিস্ট্যান্ট তাদের অ্যারেস্ট করে নিয়ে গেল, নিয়ে জিম্মি করে রাখলো। মালগুলোকে তারা সব করে দিবে সেটা বললো। এই খবরাখবর সকল তথ্য মেটেগঙ্গা থানার যত অবৈধ কাজ আছে সব কিছু লিস্ট চাইলো অর্জুন কালকে সকালের মধ্যে। গঙ্গাকে ফাঁসাতে গিয়ে আবারও নিজেই ফেসে গেল। সেই চিন্তা করতে থাকে মেঘনাথ। গঙ্গা মেয়েটাকে কোনোভাবে কাবু করে না, এই মেয়েটার সব বিপদ থেকে কিভাবে যে বেঁচে ফিরে বুঝতে পারি না। গুন্ডারা বলছে স্যার আমাদের বাঁচান, আমরা কিছু করিনি, আপনি তো জানেন। তখন বললো নিজে বাঁচে নাকি তার খবর নেই, এসেছে তাদের বাঁচাতে। একটা কাজ দিয়েছি, কাজটা করতে পারে না, আবার এখন অর্জুনের সামনে নাকা কান্না করছে যাতে আমি ফেসে যাই। তখন সে তাদের কিছু বললো না, কিন্তু অর্জুন তাকে কড়াভাবে শাসিয়ে গেল যেন কালকে সকালের মধ্যে তার ডেস্কের সকল রিপোর্ট ফাইল তৈরি থাকে। তখন সে বলল আচ্ছা স্যার। তখন গঙ্গা এই সাইডে দাঁড়িয়ে বলছে অর্জুন স্যার না বুঝলে কি হবে, আমি তো বুঝতে পেরেছি এটা ঠিকই দারোগা বাবুর প্ল্যান ছিল আমাকে মেরে ফেলার, কিন্তু দারোগা বাবু আপনি চিন্তা করবেন না, আমি তো আমি আপনার সবকিছু ধরে ফেলেছি, চিন্তা করবেন না, আপনার কোনোভাবে আমি সফল হতে দেব। বাবা গঙ্গেশ্বর আছে আমার সাথে, সে কখনোই আমার ক্ষতি করবে না, আমি বাবা গঙ্গেশ্বরের উপর বিষয়। তখন অর্জুন নিজের হাতের সবকিছু ফেলে নিজের পোশাক পরিবর্তন করতে সে চলে গেল। আর মেঘনাথ তো পুরো ফেসে গেল, এখন সে কি করবে সে চিন্তা করছে। আর এদিকে গঙ্গা এসে বলছে যে স্যার ধর্মের কর
ছিল এটা জানেন তো, আপনার অবস্থা হয়েছে সেরকম। মেঘনাদ বলে যখনই গঙ্গাকে বিপদে ফেলতে যায় কখনোই বিপদে ফেলতে পারি না, কারণ এই মেয়ে কিভাবে যে ছুট পেয়ে যায় আমি বুঝি না। এই মেয়েকে যে কোনো বিপদে ফেলতে গিয়ে আমি নিজেই বিপদে পড়ে যাই। যে কোনো একটা মুহূর্তে কিভাবে অর্জুনকে এক রাতের ভিতরে এত সব ফাইল আমি কালেক্ট করে দেবো, এত ডকুমেন্ট আমি কোথায় পাবো, কিভাবে কি করব কিছুই বুঝতে পারছি না। এইভাবে কিভাবে সম্ভব এক রাতের ভিতরে এত কিছু গুছিয়ে দাও? ওর সকালে তো ওর ডেস্কে না থাকলে ও তো পুরো তুলকালাম করে দিবে, আমার চাকরি নিয়ে টানাটানি হয়ে যাবে, তখন আমি কি করব? এইসব ভাবছিল মেঘনাথ। ঠিক তখনই তার মাথায় একটা বুদ্ধি চলে আসে, কালকের জন্য ছুটি দিবেন। তখন বললো আচ্ছা ঠিক আছে, যাও যাও যাও, ভালো কাজে যাবে, তাহলে নিষেধ করবো কেন, যাও কালকে তোমার ছুটি। গঙ্গা এদিকে বাড়িতে পিয়ালিকে বলছে বুড়ো বাবার থানে তো জল ঢালতে যেতে হবে, তুমি কি যাবে না? তখন বললো হ্যাঁ যাব, কিন্তু এখনো তো দেরি হয়ে গেল, কি করে যাব বল, এই বাড়িতে সবাই কি বলবে। আর তখনই বস্তির মেটে গঙ্গা বস্তির সকল লোক চলে আসে গঙ্গা শ্বশুর বাড়িতে। এসে তারা তো আনন্দ উৎসব করছে, সকলে হাড়ি ছিল ঘাড়ে। তখন তারা গঙ্গাকে বললো যে তুই যাবি না এই মাসে, তো তোর এবছর প্রত্যেক বছর তুই ঢালিস, এবছর কি ঢালবি না? তখন গঙ্গা বললো মা, বাংলা মাসের দিনটা একটু আউলে গিয়েছে, তুমি চিন্তা করো না, আমি এখনই পারমিশন নিয়ে আসছি জেঠুমশাইয়ের কাছে, জেঠুমশাই পারমিশন দিলেই হবে। তখন সে দৌড়ে গেল জেঠুমশাইয়ের কাছে পারমিশন আনতে, জেঠুমশাই তাকে পারমিশন দেয়। আর এদিকে উপালি আর উদয়ন মিলে জিজ্ঞাসা করছে কিভাবে কি হয়, কিভাবে যেতে হয়। তখন সবকিছু বললো, তাদের হেঁটে হেঁটে যেতে হয় মন্দিরে, মন্দিরে গিয়ে ভোলে বাবার মাথায় পানি ঢালতে হয়। উদয় আর উপালি বললো আমরাও যাবো। তখন বললো ঠিক আছে তাহলে চলো, এরকম তোমাদের কখনো হয়নি, তোমরা তো এরকম কোনো কিছু কখনো করনি, অনেক মজা হয় এখানে, তাহলে চলো আমাদের সাথে। উপালি আর উদয় যাবে, রাজি হয়েছে। আর এইদিকে সিন্ধুজা আর শালময়ী নেমে এসেছে উপর থেকে, তাদের চিল্লাপাল্লার শব্দ পেয়েছে, বলছে ড্রয়িং রুমটা পুরো বস্তি বেঁধেছে, বস্তির মানুষ এসেছে তার জন্য তত চিল্লাপাল্লা হচ্ছে। তখন উদয়ন সামনে গেল আর বলল যে কি যে বলো না কাকি, তুমি এইসব কি হলো, ওরা তো ভোলে বাবার মন্দিরে যাবে এর জন্য এসেছে, তুমি কি আজে বাজে কথা বলো, এগুলো বলো তো। এইদিকে উদয়ের কথা শুনে রেগে যায় সিন্ধুজা আর শালময়। তখন সিন্ধুজাকে বুঝায় উদয়, কিন্তু উদয়ের কথা সে বুঝতে চায় না। উদয় তো এখন গঙ্গার মতোই হয়ে গেছে, তাহলে ওর কথা শুনে তো কোনো লাভ নেই, তার জন্য সে রেগে যায়। আর এইদিকে শালময়ীকে বলে ডাকু, ভগবানের কাছে যাবো, যেন ভগবান আমার এই ডাকুর হাত থেকে বাঁচা। তখন শালময়ী বল এই কথাটা কাকে বললে তুমি? ভগবান ভগবান তুমি আমাকে ডাকছো, আমি তোমার কাছে আসছি। তখন সে ভুলে একবার মুখ ফেসলে বলে ফেলে যে ডাকু আমাকে আছে, ডাকুর হাত থেকে আমাকে। তখন শালময়ী বলে ও কাকে এই কথাটা বললো? জেঠু জেঠিমা বলো তো কাকে এই কথাটা বললো? তখন বলো ও কি কোনোভাবে আমাকে মিন করেছে? তখন বললো তোমাকে মিন করবে না তো কাকে মিন করবে, আমাকে মিন করবেন, তোমাকে বলেছে বললো। তখন শালময়ী বললো আসো আমার হাতে নাগালে, তোমাকে মজা দেখাবো, একবার না একবার তো আমার কাছে আসতেই হবে তোমার, তখন তোমাকে মজা দেখাবো, তুমি চিন্তা করো না, শেষ তো আমার হাতেই তোমার, তুমি যে কোনো মুহূর্তে আমার কাছে ফেসে যাবে, এই চিন্তা নিয়ে তুমি থাকো। আরে বললো আরে বাবা তোমাকে কিছু বলিনি, মাপ চাই, তোমাকে ঘাট হয়েছে, তোমাকে কিছু বললাম, আমি তোমাকে কিছু বলি। আমি আর উপালি গেলাম জেঠুর কাছে অনুমতি নিতে, অনুমতি এসে আমরা এখানে যাব। তখন তারা দুজন গেলে অনুমতি দিয়ে দেয় তাদের। তখন তাদের বাবা বলে আচ্ছা যাও ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর এইদিকে ডাকুর কথা শুনে তারা সকলে হাসছিল মিটিমিটি করে, এতে আরো বেশি রাগ হয়ে যায় শালময়। তখন গঙ্গা বলে তোরা এখানে দাঁড়া, আমি আর পিয়ালি রেডি হয়ে আসছি। তখন শালময় রেগে মেগে বলে যে তোদের সকলের খবর আছে, তোদের আমি দেখে নিব, চিন্তা করিস না, তোদেরও পতনের দিন চলে আসছে। তখন তারা একে একে সকলে বের হয়ে গেল বাড়ি থেকে, নাচতে নাচতে ভোলে বাবার মন্দিরে যাবে তার জন্য সকলে গান বাজনা করতে করতে যাচ্ছিল। তখন উদয়নকে বললো আর রূপালীকে বললো দাদা ভাই দিদি তোমরা তো কখনো এরকম হয়, দেখো এখানে যাওয়ার সাথে সাথে অনেক নাচ গান হবে, অনেক হই হুল্লো উৎসব হয়, তুমি চিন্তা করো না। তখন বললো আচ্ছা তাহলে চলো। পিয়ালি অনেক খুশি, কারণ সে তার বরের জন্য ভোলেনাথের মাথায় পানি ঢালতে যাবে, আর গঙ্গা যাবে তার বরের জন্য ঢালতে, সে প্রত্যেক বছর ঢালে এ বছর ঢালে। তখন সে তার মাকে নিয়ে নাচা শুরু করলো। উপালি আর উদয়ন দেখে তো হাসতে হাসতে পুরো শেষ, এরকম তারা কখনোই দেখেনি। তখন অর্জুনের গাড়ি যাচ্ছিল ভোলে বাবার মন্দিরে, কারণ তাদের ডিউটি পড়েছিল। তখন বললো যে তাদের ডিউটি সম্পূর্ণ করতে হবে। তখন সুদীপটা বললো স্যার প্রত্যেক বছর তো ডিউটি পড়ে, এবছরে পড়লো, চলেন তাহলে আমরা গিয়ে সেখানে পাড়া দেয়, অনেক লোক হয় সেখানে, অনেক গ্যাঞ্জাম হয়। তখন রাস্তা দিয়ে যাচ্ছিল গঙ্গারা, গঙ্গাদের প্রথমে দেখতে পায়নি, পরে বললো কি সব শুরু করেছে এইসব রাস্তার ভিতরে, বলো তো এইসব আর ভালো লাগে না, এর জন্য আর এইসব ডিউটি করতে মন চায় না। তখন সে সামনে এগিয়ে গেল, গিয়ে এসে অবাক হয়ে গেল সেখানে তার পরিবারের লোকদের দেখলো গঙ্গা সবার সামনে নাচানাচি করছে, সাথে উপালি আর উদয়না আছে। সে তো পুরো থমকে গেল, এসব কি দেখছি আমি, কি করছো তোমরা এসব, এসব কি তোমাদের মানায় নাকি? আর গঙ্গা তুমি নিজেও একটা পুলিশ হয়ে কেন রাস্তাঘাটে এসব করছো? তুমি তো একজন পুলিশ, তুমি রাস্তাঘাটে ব্যাঘাত ঘটিয়ে কেন এই কাজ করতে যাও? তখন বল স্যার আপনি এরকম করছেন কেন, আজকে ভোলে বাবার মাথায় পানি ঢালতে আসবো, আপনিও আমাদের সাথে চলুন, অনেক মজা হবে, অনেক আনন্দ হবে, ভোলে বাবার মাথায় পানি ঢালতে হবে। তখন উপালি আর উদয়
জায়ানকে জিজ্ঞাসা করো, তখন বলে, চল না দেখি, আমরা তো কখনো এরকম কোনো কিছু করিনি। তাদের কথা শুনে গঙ্গার মা বলল, বাবা চলো না, এত করে তোমাকে বলছে, তুমি আর গঙ্গা একসাথে পানি ঢালবে বাবার মাথায়। তখন তারা সেখান থেকে চলে যায় এবং অর্জুনও রাজি হয়ে যায়।